ক্লাস 9 তোমাদের সাউন্ডের সেকেন্ড ভার্চুয়াল ক্লাসটা শুরু হলো। আচ্ছা, তোমাদেরকে পড়ানো হয়েছিল v n ল্যামডা অবধি পড়ানো হয়েছিল। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা কি আছে? শব্দের প্রতিফলন ধর্ম। এবার শব্দের প্রতিফলনটা কিভাবে, মানে প্রতিফলন জিনিসটা তো তোমরা জানো যে কি, যে শব্দ তরঙ্গ হোক কি আলোক তরঙ্গ, সে কি করছে? সে আপতিত হলো, আপতিত হয়ে একটা প্রতিফলকের উপরে গিয়ে ধাক্কা খেলো, আবার ওই একই দিকে ফিরে এলো। এই আপতিত হলো একদিক দিয়ে, গিয়ে প্রতিফলকে আপতিত হলো, আপতিত হয়ে ওই একই মাধ্যমে আবার ফিরে এলো। এটাকে বলা হয় কি? এটা হচ্ছে প্রতিফলন। তাহলে এখানে কি, যে শব্দ তরঙ্গ একটি মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একটি বড় শক্ত তলে আপতিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে শব্দের প্রতিফলন বলে। তাহলে কি হচ্ছে? যে একটি মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একটি শক্ত তলে আপতিত হলো, হয়ে আবার আগের মাধ্যমে ফিরে এলো, এটাই হচ্ছে শব্দের প্রতিফলন। এবং মসৃণ এবং অমসৃণ উভয় ধরনের তল থেকেই শব্দের প্রতিফলন হতে পারে। যেমন দেয়াল, পাহাড় ইত্যাদি থেকে শব্দ ভালোভাবে প্রতিফলিত হয়, কিন্তু নরম পদার্থ, কোনো শক্ত জিনিসও কিন্তু প্রতিফলনটা ভালো হবে, কিন্তু নরম কোনো পদার্থ যেমন কুশন থেকে কি হচ্ছে? শব্দটা শোষিত হয়, শব্দ কিন্তু ভালোভাবে প্রতিফলিত হয় না। আর শব্দ তরঙ্গ আলোক তরঙ্গের চেয়ে বড়, তাহলে বড় হওয়ার জন্য শব্দ প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলকটি বড় আকারের হওয়া প্রয়োজন। তাহলে তরঙ্গ বড়, সেটা মানে তাহলে কি কি বলছে? যে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গের থেকে বড়। তাহলে সেটা যদি হয়, তাহলে তার জন্য কি লাগবে? বড় আকারের প্রতিফলক দরকার। এবার এখানে একটা পরীক্ষা কি করা হয়েছে, যে একটা পাটাতন রাখা হয়েছে। এবার এই পাটাতনের উপরে কি করা হয়েছে, যে এই যে দেখো আর ও বরাবর প্রথমে তো একটা প্রথমে কি করা হলো, যে একটি কাঠের পাটাতন পি কে এ বি এর ও বিন্দুতে লম্বভাবে রাখা হচ্ছে। এইখানে একটা কাঠের পাটাতন এইভাবে রাখা হলো, এইভাবে রাখা হচ্ছে, লম্বভাবে রাখা হচ্ছে। আর 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 এস এই দুটো হচ্ছে দুটো ফাঁপা নল। এই ফাঁপা নলকে টেবিলের উপর পি পাটাতনের দুপাশে রাখা হলো। এই পি পাটাতন, তার দুপাশে আর আর এস দুটো ফাঁপা নল রাখা হয়েছে। এবং নল দুটির অক্ষ, অর্থাৎ নল দুটোর মাঝখান দিয়ে আমি যদি এটা কল্পিত অক্ষ কল্পনা করি, তাহলে এই নল দুটোর অক্ষ এ বোর্ডের, এই যে বোর্ড, এই বোর্ডের এবি বোর্ডের ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে এবি বোর্ড, এই বোর্ডের ও বিন্দুতে গিয়ে এই অক্ষটা মিলিত হয়েছে। আবার এই এস এর মধ্যে দিয়েও যে কল্পিত অক্ষ, সেটাও যেন ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার কি করা হলো, আর নলের খোলা মুখের কাছে এইখানটাতে, এই জায়গাটাতে কি করা হচ্ছে, একটা ঘড়ি রেখে এস নলের খোলা মুখের কাছে কান পাতা। তাহলে পুরো সিস্টেমটা কি? একটা কাঠের পাটাতন, তার উপরে উল্লম্বভাবে একটা পাটাতন রাখা হয়েছে। আর কি হচ্ছে, এই মাঝখানে ঠিক এই উল্লম্ব পাটাতনের সঙ্গে লম্বভাবে আরেকটা পাটাতন রাখা হয়েছে। এবার কি করা হচ্ছে, এবার কি করা হলো, এই যে দুটো ফাঁপা নল, এই ফাঁপা নলের যে মধ্যে দিয়ে কল্পিত অক্ষ, তারা এমন ভাবে গেছে যেন তারা ও বিন্দুতে, এ বি এর ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এবার আর নলের খোলা মুখের কাছে একটি ঘড়ি রেখে, তাহলে এখানে একটা ঘড়ি রাখা হলো, ঘড়ি রেখে এস নলের খোলা মুখের কাছে কান পাতা হলো। তাহলে শব্দের উৎস ঘড়ি থেকে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়ে আর নলের মধ্যে দিয়ে গিয়ে, তাহলে এখান থেকে ঘড়ি থেকে টিক টিক করে একটা আওয়াজ, সেটা কি হচ্ছে, এই আর থেকে আর নলের মধ্যে দিয়ে গিয়ে এবি প্রতিফলকের উপরে ও বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলিত হয়ে ফিরে আসে। এবার এস নলটাকে, তাহলে তুমি এই এস নলটাকে ডান দিক বাঁ দিকে সরিয়ে এমন একটা পজিশনে আনতে পারবে, যেখানে তুমি কিন্তু এই যে এখানে এখানে মানে এখান থেকে আসা আওয়াজটা তুমি সবথেকে ভালো শুনতে পাবে কোন পজিশনে, সেই অনুযায়ী তুমি কি করছো, এই এস নলটাকে সরিয়ে ঠিক করছো।
তাহলে তুমি দেখবে যে যে পজিশনটাকে সরিয়ে তুমি সবথেকে ভালো এই টিক টিক আওয়াজটা শুনতে পাচ্ছ, তাহলে সেখানেই দেখবে যে কি হচ্ছে, তাহলে সেইখানেই তোমার এই প্রতিফলিত রশ্মিটার পজিশনটা সেটাই হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে প্রতিফলনের যেটা সূত্র, অর্থাৎ যে এই আপাতন কোণ অর্থাৎ আর ও পি, এই যে কোণ আর ও পি এবং পি ও এস কোণ যখন দুটো সমান হবে তখনই হচ্ছে এই এস থেকে তুমি শব্দটা ভালোভাবে শুনতে পাবে। আচ্ছা, আর ও পি এবং এস ও পি সমান না হলে তুমি শব্দটাকে স্পষ্টভাবে শুনতে পাবে না। তাহলে এটা হচ্ছে এই আর ও পি হচ্ছে আপাতন কোণ এবং এস ও পি হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এই দুটো হচ্ছে মানে এই দুটো যদি সমান হয় তবেই হচ্ছে শব্দটা ঠিকভাবে তুমি প্রতিফলিত শব্দটা শুনতে পাবে। প্রতিফলিত শব্দ তরঙ্গটা যাবে এস ও বরাবর, আপতিত শব্দ তরঙ্গটা আসবে আর ও বরাবর। দেখো আপতিত শব্দ তরঙ্গ আসছে আর ও বরাবর, অর্থাৎ আপতিত রশ্মির মতন আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা এটা কি বলবো, আপতিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আপাতন তরঙ্গ, আপতিত তরঙ্গ। আর প্রতিফলিত তরঙ্গ হচ্ছে ওএস, যেটা ওএস পথে যাচ্ছে। তাহলে আর এই জায়গাটাতে কি রাখা আছে উল্লম্ব ভাবে, এটা একটা অভিলম্বটাকে আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে আমাকে কি আমার এই প্রতিফলনের সূত্রগুলো কিভাবে প্রমাণিত হচ্ছে, যে আমার এই আপতিত শব্দ তরঙ্গ আরো প্রতিফলিত শব্দ তরঙ্গ ওএস এবং অভিলম্ব ওপি এক সমতলে থাকে। তোমরা দেখো এগুলো সব সমস্ত এক সমতলে আছে। তাহলে প্রতিফলনের সূত্র অর্থাৎ আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপাতন বিন্দুতে, এটা হচ্ছে আপাতন বিন্দু, এই আপাতন বিন্দুতে প্রতিফলক, এই হচ্ছে প্রতিফলক, আপাতন বিন্দুতে প্রতিফলকের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকছে। এটাও এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এর তলটা এইভাবে, ঠিক আছে? তাহলে এরা একই সমতলে থাকছে এবং আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হচ্ছে। তোমার যদি এই প্রতিফলন কোণটা একটু ছোট বড় হয় তাহলে কিন্তু শব্দটা তুমি ভালোভাবে শুনতে পাবে। তাহলে আমি এখন দেখো এটা লিখে দিয়েছি, আর ও ওপি ওএস এক সমতলে আর এই দুটো কোণ সমান, এটাই হচ্ছে শব্দের প্রতিফলনের সূত্র। এবার আমরা এগুলো মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কি আছে, যে এই যে স্টেথোস্কোপ যন্ত্র চালু করে, যেটাতে হচ্ছে শব্দের প্রতিফলন নীতি অনুযায়ী ক্রিয়া করে। শব্দটা শব্দ উৎস, মানুষের হার্ট থেকে শব্দটা উৎস, সেই শব্দটা এসে ওই নল দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে কানে আসছে। আচ্ছা, কথা বলার নল, দূর থেকে কথা বলার জন্য লম্বা ধাতব নল ব্যবহার করা হয়। স্টিমার, বড় বাস ইত্যাদিতে এই ফাঁপা নল ব্যবহার করা হয়। বড় হল ঘরে বক্তৃতা শোনার জন্য অবতল প্রতিফলক ব্যবহার করা হয়। দূর থেকে আসা ক্ষীণ শব্দ শুনতে আমরা কি করি, হাতটাকে কানের তাল মানে কানের কাছে দিই না, হাতের তালুটাকে আমরা কানের কাছে বেঁকিয়ে ধরি না, যাতে আমরা সেটা একটা অবতল প্রতিফলকের মতো কাজ করছে। আচ্ছা, এগুলো হলো। এবার পরের টপিকটা কি, পরের টপিকটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি। প্রতিধ্বনি ব্যাপারটা কি, তোমরা দেখবে একটা বড় ফাঁকা ঘরে বা বিশেষ করে হল ঘরে তুমি একটা জোরে আওয়াজ করলে মনে হয় না যে ওই আওয়াজটা বাদ দিয়েও তুমি ওই কথাটা যেন আবার শুনতে পাওয়া যায়। অর্থাৎ উঁচু পাহাড়, দেয়াল, নদীর পাড় ইত্যাদি থেকে দূরে দাঁড়িয়ে চিৎকার করে কোনো কথা বললে সেই কথাটা আবার শুনতে পাওয়া যায়। তুমি একবার শুনলে, শোনার পর তুমি কথাটা যেন আবার শুনলে মনে হলো। তাহলে শব্দের প্রতিফলনের জন্য এই ঘটনাটা ঘটে। এই প্রতিফলিত শব্দটিকে কি বলা হয়, প্রতিধ্বনি বলা হয়। তা কেন এটাকে প্রতিধ্বনি বলছে, যে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দের থেকে পৃথকভাবে এবং স্পষ্টভাবে শ্রোতার কানে এসে পৌঁছলে প্রতিফলিত শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। তাহলে প্রতিফলিত শব্দটিকে আমি তখন বলছি মূল প্রতিধ্বনি। কখন প্রতিধ্বনি বলছি, কখন যখন এই প্রতিফলিত শব্দটিকে আলাদাভাবে শোনা যাচ্ছে, মূল শব্দ বাদ দিয়ে শোনা যাচ্ছে। সমস্ত প্রতিফলিত শব্দই কিন্তু প্রতিধ্বনি নয়,
শব্দ তো প্রতিফলিত হচ্ছে। তুমি একটা ঘরে কথা বলছো, ঘরে 4টে দেয়াল আছে, সেখানে তো শব্দ প্রতিফলিত হচ্ছে, কিন্তু প্রতিধ্বনি কি হচ্ছে? না, প্রতিধ্বনি হচ্ছে না, কারণ প্রতিধ্বনি হওয়ার জন্য প্রতিফলকের একটা নির্দিষ্ট দূরত্ব থাকা দরকার। যে নির্দিষ্ট দূরত্ব প্রতিফলকের থাকলে তবেই তুমি তোমার পড়া আওয়াজটাকে শেষ হওয়ার পরেও আলাদাভাবে প্রতিফলিত আওয়াজটা শুনতে পাবে। এক্ষেত্রে কি হয়, যখন আমরা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সাধারণ যে ঘর, তাতে আসবাবপত্র আছে, কি হচ্ছে যে শব্দটা আমাদের গলা থেকে বেরোচ্ছে, প্রতিফলিত হচ্ছে, কিন্তু প্রতিফলিত হয়ে এই যে আমাদের কানে ফিরে আসছে তার সময় কালটা খুবই কম। সেই অত অল্প সময়ের কালের মধ্যে আমরা প্রতিফলিত শব্দটাকে আলাদাভাবে শুনতে পাচ্ছি না। কিন্তু যখন প্রতিফলকের দূরত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ খুব বড় একটা ঘর, অর্থাৎ দেয়ালগুলো অনেক দূরে দূরে, তখন কি হচ্ছে, প্রতিফলিত শব্দটা আলাদাভাবে কানে শোনা যাচ্ছে। আমার পড়া শব্দটা শেষ হয়ে গিয়ে প্রতিফলিত শব্দটা আলাদাভাবে শোনা যাচ্ছে, ওই সময়টা পাওয়া যাচ্ছে, তখন শব্দটা আমাদের আলাদাভাবে কানে আসছে, তখন সেটাকে আমরা বলছি প্রতিধ্বনি। যেমন ধরো, শক্ত পদার্থের তৈরি তল থেকে শব্দ প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, কিন্তু যদি কোনো নরম পদার্থ থাকে তাহলে সেটা শব্দকে শোষণ করে, তাহলে শব্দের প্রতিফলন হয় না এবং প্রতিধ্বনি সৃষ্টি হয় না। তাহলে আমরা যদি একটা ফাঁকা হল ঘরে হ্যালো কথাটা বলি, তাহলে হ্যালো কথাটা দেয়ালে প্রতিফলিত হয়ে আমাদের কানে বারবার করে আসে। আচ্ছা, তাহলে এবার বারবার আমি যে কথাটা বলবো, যে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শব্দের উৎস, অর্থাৎ যেখান থেকে শব্দটা বেরোচ্ছে, শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। হ্যাঁ, ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন। এবার শব্দ নির্বন্ধ, তাকে কি, সেটা কি, যে কোনো শব্দ কানে পৌঁছানোর পর মস্তিষ্কে ওই শব্দের অনুভূতি যে সময়কাল ধরে থাকে তাকে আমরা কি বলি, তাকে বলি শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। অর্থাৎ একটা শব্দ আমার কানে এসে পৌঁছলো, সেটা সেই শব্দটার রেশ আমার মস্তিষ্কে যতক্ষণ থাকছে সেটা হচ্ছে শব্দ নির্বন্ধ। সেই রেশটা কেটে গেলে কিন্তু আমি আলাদা করে আরেকটা শব্দ শুনতে পাবো। তাহলে ক্ষণস্থায়ী শব্দ, যেমন মনে করো একটা হাততালি দিচ্ছে, একটা জোরে একটা আওয়াজ, কি একটা বন্দুকের আওয়াজ, এই যে একটা আওয়াজ, এই শব্দগুলোর ক্ষেত্রে এই শব্দের রেশ থাকছে 1-10 সেকেন্ড। আচ্ছা, এবার বোধগম্য শব্দ, ধরো একটা কথা, বিউ, বিউটিফুল, বিউটিফুল, তাহলে এই যে কথাটা বললাম বিউ, এই যে এইটুকু, অর্থাৎ যেমন মনে করো এ কথাটা শোনার জন্য এই শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কতক্ষণ থাকবে, 1/5 সেকেন্ড। আবার দ্বিমাত্রিক শব্দ, যেমন মনে করো বিউটি, তাহলে বিউ একটা একমাত্রা আর টি হলে আরেকটা দ্বিমাত্রা, তাহলে এই দ্বিমাত্রিক শব্দ শোনার রেশ হচ্ছে 2/5 সেকেন্ড। দেখো, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে 1/10 সেকেন্ড, এবং বোধগম্য শব্দের ক্ষেত্রে ধরো একটা কথা বললাম এ বি, এই যে মনোসিলাবেল গুলো, এগুলোর রেশ আমাদের কানের মধ্যে থাকছে 1/5 সেকেন্ড। আবার দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে 2/5 সেকেন্ড, আবার ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে 3/5 সেকেন্ড। এই এতটা করে সময় আমাদের লাগছে। যেমন মনে করো বিউটিফুল, তাহলে বিউ একটা, টি একটা, ফুল তিনটে, তাহলে ত্রিমাত্রিক, তাহলে তার রেশ আমাদের কানে থাকবে 3/5 সেকেন্ড। আচ্ছা, এবার প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে। এটা আমি প্রথমেই বলেছি যে একটা নির্দিষ্ট দূরত্ব, ন্যূনতম দূরত্ব হলে তবেই তুমি প্রতিফলিত শব্দটাকে তুমি আলাদাভাবে শুনতে পাবে। এই যে শব্দ উৎস এবং প্রতিফলক, তাদের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে। তাহলে এই যে দেখো কি হচ্ছে, এই রশ্মিটা আপতিত হলো, এই হচ্ছে আপতিত শব্দ তরঙ্গ, আর এই হচ্ছে তোমার প্রতিফলিত শব্দ তরঙ্গ। তাহলে আমার মনে করো শব্দ উৎস এবং প্রতিফলক, আমি এটা একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, যে আমার মনে করো এই শব্দ উৎস এবং এই হচ্ছে আমার প্রতিফলক, এদের মধ্যে দূরত্ব আমার ডি, ঠিক আছে। তার মানে কি, শব্দটা কতটা দূরত্ব অতিক্রম করছে,
এই ডি পরিমাণ গেল, ডি মিটার গেল, আবার ডি মিটার ফিরে এলো। তুমি এখানে একটা আওয়াজ করছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার থেকে পড়া আওয়াজটা সেটা কতটা দূরত্ব অতিক্রম করলো, তোমার কানে পৌঁছাচ্ছে কতটা দূরত্ব অতিক্রম করে, এই ডি গেল ডি, আবার ফিরে এলো ডি, তাহলে ডি প্লাস ডি 2d, এই এতটা দূরত্ব কি করছে, তোমার মানে শব্দটা অতিক্রম করছে, করে তোমার কানে এসে পৌঁছচ্ছে। তাহলে কি হলো, ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড। তাহলে শব্দ নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড। আচ্ছা, এবার এখানে দেখো একটা কথা বলি, বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে শব্দ যাচ্ছে 332 মিটার। তাহলে 1/10 সেকেন্ডে শব্দ কতটা দূরত্ব যাবে? 1/10 সেকেন্ডে যাবে হচ্ছে 33.2 মিটার। তার মানে কি হচ্ছে, এই 33.2 মিটার, এই মানে এই দূরত্বটা 2d, এই 2d দূরত্বটা এটা যদি 32.2 মিটার হয়, তাহলেই হচ্ছে কি, মানে তার থেকে বেশি হলে তুমি এই ক্ষণস্থায়ী শব্দটা শুনতে পাবে। তাহলে 2d is equal to 32.2 মিটার, তাহলে d is equal to কত, 16.6 মিটার। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমি আবার বলে দিচ্ছি যে আমাকে কি করছি, আমরা এখানে আমরা কি ক্যালকুলেশন করছি, আমরা এখানে ক্যালকুলেশন করছি যে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, একমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিফলকের দূরত্ব কত হবে, দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিফলকের দূরত্ব কত হবে, ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিফলকের দূরত্ব কত হবে, এই চারটে আমি বার করছি। তো আমি ফার্স্ট তোমাদের পড়াচ্ছি ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিফলকের দূরত্ব। তা ক্ষণস্থায়ী শব্দকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, এই 2d পরিমাণ। এই 2dটা কতটা, এই 2dটা হচ্ছে এই 1/10 সেকেন্ড পরে তো শব্দটা শোনা যাচ্ছে, শব্দ নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড, তাহলে এই 1/10 সেকেন্ডে কতটা অতিক্রম করেছে আমি বার করলাম, তাহলে এই 1/10 সেকেন্ডে অতিক্রম করেছে 32.2 মিটার। তার মানে ওই অতটা দূরত্ব অতিক্রম করে তারপরে এসে শব্দটা কানে পৌঁছাচ্ছে। তাহলে এই 2d পরিমাণ হচ্ছে 32.2, তার মানে d হচ্ছে তোমার 16.6 মিটার। তাহলে আমার ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে আমার প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কতটা হতে হবে, 16.6 মিটার হতে হবে, তবেই গিয়ে আমি কি করব, তবেই কিন্তু আমি ওই শব্দটা শুনতে পাবো। অর্থাৎ প্রতিফলকের দূরত্ব যদি 16.6 মিটারের কম হয়, ব্যাপারটা ভাবো যে প্রতিফলকের দূরত্ব যদি 16.6 মিটারের কম হয়, তাহলে কিন্তু ওই মানে শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে, কিন্তু আমার কান থেকে ওই উৎপন্ন শব্দের রেশ যাচ্ছে না। কথাটা কি বুঝতে পারছো, যে প্রতিফলকের দূরত্ব যদি 16.6 এর কম হয়, অর্থাৎ ধরো 14 মিটার হয়, তাহলে কি হচ্ছে, আমার শব্দ উৎস থেকে শব্দটা গেল, প্রতিফলিত হয়ে ফিরে এলো, কিন্তু আমি কিন্তু শব্দটা আলাদাভাবে শুনতে পাবো না। একমাত্র 16.6 মিটার দূরত্ব যদি হয় বা তার বেশি যদি হয়, আমি শব্দটা আলাদাভাবে শুনতে পাবো। এটা হলো আমার ক্ষণস্থায়ী শব্দ। এবার আমি একমাত্রিক শব্দের ক্ষেত্রে কি, একমাত্রিক শব্দের ক্ষেত্রে তাহলে 1/5 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে সেটা তোমায় দেখতে হবে। তাহলে 1/5 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, তার মানে 2d টা হতে হবে এত, অর্থাৎ এই শব্দ উৎস থেকে প্রতিফলকের দূরত্বটা, এই শব্দ উৎস থেকে প্রতিফলকের দূরত্বটা মিনিমাম 33.2 মিটার হতে হবে বা তার বেশি, কিন্তু তার কম যদি হয় তাহলে কিন্তু আমি একটা মনোসিলাবিক ওয়ার্ড অর্থাৎ এ কথাটা আমি কিন্তু প্রতিধ্বনি হিসেবে আলাদাভাবে শুনতে পাবো না, কারণ শব্দের রেশটা তখনও কানে থেকে যাবে, আলাদাভাবে শোনা যাবে না। 1/2 এর বেশি হলে তবেই গিয়ে শোনা যাবে। তাহলে এটা হলো। এবার দেখো ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে আমি প্রত্যেকটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা দেখিয়েছি, তোমরা ক্যালকুলেশনটা করবে এবং জিনিসটা বোঝার চেষ্টা করবে যে 16.6 মিটারের কম হলে
শব্দটা শোনা যাবে না। 16 বা 32.2 মিটারের কম হলে শব্দটা প্রতিধ্বনি হিসাবে আলাদাভাবে শোনা যাবে না। এই ব্যাপারগুলো বুঝতে হবে। আচ্ছা, এবার যেটা পড়াবো সেটা হচ্ছে শব্দের অনুরণন। শব্দের আচ্ছা, শব্দের অনুরণন ব্যাপারটা কি? শব্দের অনুরণন ব্যাপারটা হচ্ছে যে একটা হল ঘরে একটা শব্দ সৃষ্টি হলো, এবার এই শব্দ হল ঘরের ছাদ, দেয়াল, মেঝে বরাবর বারবার প্রতিফলিত হচ্ছে। তাহলে একবার প্রতিফলিত হলো, সেই প্রতিফলিত শব্দটা গিয়ে আবার পড়লো, সেই শব্দটা আবার প্রতিফলিত হলো। তাহলে এই যে বারবার প্রতিফলিত হওয়াতে মূল শব্দের রেশ থেমে যাচ্ছে বা মূল শব্দটা থেমে যাচ্ছে, কিন্তু তারপরেও অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে একটা গম গম আওয়াজ পাওয়া যায়। তাহলে এটাকে বলা হয় শব্দের অনুরণন। যেমন অনেক সময় কি হয়, মেঘ গর্জনের পরে টানা গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হয়, এটা কি? এটাও হচ্ছে অনুরণন। কেন কি হচ্ছে? মেঘ গর্জনের আওয়াজটা হচ্ছে যখন, সেই আওয়াজটা মেঘের প্রতিটা স্তরে প্রতিফলিত হচ্ছে এবং প্রত্যেকটা স্তরে প্রতিফলিত হয়ে অনেকগুলো প্রতিধ্বনি সৃষ্টি করছে এবং এই অনেকগুলো প্রতিধ্বনি মিলে একটা গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। যেমন হল ঘরে অনুরণন হলে কোনো শব্দ স্পষ্টভাবে শোনা যায় না, একটা গম গম করে আওয়াজ হতে থাকে। তাহলে অনুরণন কমানোর জন্য কিছু ব্যবস্থা ইয়েতে করতে হয়। সেটা কি? যে হল ঘরের দেয়ালে ফেল্টের আবরণ দিয়ে শব্দ শোষণ করার ব্যবস্থা থাকে, মেঝেতে কার্পেট পাতা থাকে যা শব্দকে শোষণ করতে সাহায্য করে, জানলা বা দরজায় ভারী পর্দা ঝোলানো থাকে যা শব্দকে শোষণ করে অনুরণন কমায়। আচ্ছা, তারপরে বসার চেয়ারে মোটা গদি বা কুশন থাকে যেটা হচ্ছে কি শব্দ শোষণ করে। আচ্ছা, হল ঘরে লোকজন ভর্তি থাকলেও মানুষের দেহ, পোশাক ইত্যাদি শব্দকে শোষণ করে অনুরণন কমায়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি শব্দ। শব্দ কোনটা তুমি শুনতে পাবে, কোনটা পাবে না। আচ্ছা, এবার যতটা পড়ালাম তো তার মধ্যে কিছু কোশ্চেন আমি বলি। এমনিতে শব্দের প্রতিফলনের সূত্র আলাদাভাবে প্রশ্ন আসে না, তাহলেও সূত্র দুটো মনে রাখতে হবে। তবে প্রতিধ্বনি থেকে প্রতিধ্বনি কাকে বলে এটা কোশ্চেন আসতে পারে। শব্দ নির্বন্ধ থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, যেমন ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ কত, বা ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কতটা হওয়া উচিত, এই ধরনের কিছু কোশ্চেন আসতে পারে। বা একমাত্রিক শব্দের ক্ষেত্রে কতটা প্রতিফলকের দূরত্ব হওয়া উচিত, এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। আচ্ছা, আর অনুরণন আলাদাভাবে অনুরণন কমানোর ব্যবস্থা কি কি থাকতে পারে সেটা প্রশ্ন আসতে পারে। এবার দেখো শ্রুতিগোচর শব্দ। আচ্ছা, শ্রুতিগোচর শব্দটা কি? দেখো আমি দিয়েছি শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কটা কি দিয়েছি, যে কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বার এর মধ্যে হলে ওই বস্তু থেকে উৎপন্ন শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। তা আমরা তো জানি যে কোনো বস্তুর কম্পন হয়, সেই কম্পনের ফলেই শব্দ শক্তি উৎপন্ন হয়। তাহলে একটা বস্তুর কম্পন কতটা, সেই কম্পনের কম্পাঙ্ক কতটা, 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে। অর্থাৎ মানে কি সেকেন্ডে 20টা পূর্ণ কম্পন বা 20টা থেকে 20,000টা পূর্ণ কম্পন যদি সম্পন্ন করে, তাহলে সেক্ষেত্রে সেই শব্দ আমাদের শ্রুতিগোচর রেঞ্জের মধ্যে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে অডিবল সাউন্ড। তাহলে এই মানুষ এই শব্দ শুনতে পায়, মানুষের কথা বলার শব্দ, বাদ্যযন্ত্রের শব্দ, এটা হচ্ছে এই কম্পাঙ্কের মধ্যে, অর্থাৎ বস্তুর কম্পন 20 থেকে 20,000 বারের মধ্যে থাকছে। সেকেন্ডে 20 থেকে 20,000 বার। আচ্ছা, এবার হচ্ছে শ্রবণেতর শব্দ, যে কোনো বস্তুর কম্পন যদি সেকেন্ডে
20 বারের কম হয়। শ্রবণেত্তর, একটা হচ্ছে শ্রবণেত্তর, একটা হচ্ছে শ্রবণোত্তর। এটা এটা কি ইনফ্রাসনিক। ইনফ্রাসনিকটা হচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি, এগুলো বোর্ডগুলো থেকে একটু টোকার চেষ্টা করবে। আমি কিন্তু এখানে খুব ছোট করে যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই লিখে দিই, তাহলে জিনিসটা পড়তে মুখস্থ করতে সুবিধা হবে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের এর পরের সপ্তাহে সাউন্ডের উপরে একটা পরীক্ষা নেব। আচ্ছা, এবার হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে দেখো এটার ক্ষেত্রে কম্পাঙ্ক লেস দ্যান 20 হার্জ, তাহলে সেই শব্দ হচ্ছে শ্রবণেত্তর শব্দ। যেমন ভূমিকম্পের শব্দ বা হাতি গন্ডার তিমি দ্বারা উৎপন্ন শব্দ হচ্ছে শ্রবণেত্তর শব্দ। এই শব্দ কিন্তু মানুষের শ্রুতিগোচর নয়, অর্থাৎ মানুষ এই শব্দ শুনতে পায় না। আচ্ছা, এবার কি বললাম? শ্রবণোত্তর শব্দ। শ্রবণোত্তর শব্দ কি? যে কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি হলে বা শ্রবণোত্তর শব্দের তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি হয়। তাহলে বস্তুর কম্পন কি হচ্ছে? 20,000 বারের বেশি হলে ওই বস্তু থেকে উৎপন্ন শব্দকে শ্রবণোত্তর শব্দ বলে। যেমন এই শ্রবণোত্তর শব্দ কিন্তু মানুষ শুনতে পায় না, তাহলে এই শব্দ কারা শুনতে পায়? এটা হচ্ছে বাদুড়, কুকুর, বিড়াল, হরিণ, ডলফিন এই শব্দ শুনতে পায়। আর বাদুড়, ডলফিন, ইঁদুর শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করে। তাহলে তিন ধরনের জিনিস। একটা কি বললাম? শ্রুতিগোচর শব্দ, যার কম্পাঙ্ক হচ্ছে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। শ্রবণেত্তর, যার কম্পাঙ্ক হচ্ছে 20,000 এর কম, আর এই 20 কম, 20 হার্জের কম। আর শ্রবণোত্তর শব্দ, যার কম্পাঙ্ক হচ্ছে 20,000 বারের বেশি। তিনটে হলো। এবার আমরা যেটা অ্যাপ্লিকেশন করেছি, এবার অ্যাপ্লিকেশন বেস কিছু কোশ্চেন আছে, যার মধ্যে প্রথমটাই খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের দেয়। আচ্ছা, এটা কি আছে দেখো? আচ্ছা, সমুদ্রের গভীরতা নির্ণয়। তবে শ্রবণোত্তর শ্রবণোত্তর শব্দের প্রয়োগ। শ্রবণোত্তর শব্দ বা যার কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, সেটা হচ্ছে কি, যে সেটা দিয়ে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারব। যেমন মনে করো কিভাবে করছি, যে এখানে সমুদ্রে ভাসমান কোন জাহাজ, এটা একটা সমুদ্রে ভাসমান কোন জাহাজ, এই জাহাজের এক প্রান্তে, এই জাহাজের এক প্রান্তে কি করা হলো? জলের অল্প নিচে একটি শব্দ প্রেরক যন্ত্র। শব্দ প্রেরক মানে যেখান থেকে শব্দ পাঠানো হচ্ছে, সেই শব্দ প্রেরক যন্ত্র রাখা হলো, এবং জাহাজের অপর প্রান্তে একই লেভেলে কি করা হচ্ছে? বি বিন্দুতে একটি শব্দ গ্রাহক যন্ত্র রাখা হলো। অর্থাৎ এখান থেকে তুমি শব্দটা পাঠাবে কতটা হাইটে? না, তোমার এই যে সমুদ্রের যে লেভেল, এই সমুদ্রের লেভেলের থেকে এক্স গভীরতায় তুমি জানতে চাইছো সমুদ্রের গভীরতা কত। তো শব্দটা কোথায় প্রতিফলিত হবে? শব্দটা প্রতিফলিত হবে, মানে প্রতিফলক একটা তল থাকতে হবে। তা সেই প্রতিফলক তলটা কি? মাটি, অর্থাৎ সমুদ্রের নিচে কোথায়, মানে ভূখণ্ডটা, মানে কোথায় জমি আছে সেই জায়গাটাতে গিয়ে শব্দটা তাহলে আপতিত হবে এবং প্রতিফলিত হবে। তার মানে সোজা কথা, তুমি সমুদ্রের গভীরতাটা জানতে চাইছো, তাহলে তার জন্য তুমি কি নিলে? তুমি নিলে এক্স গভীরতায়, সমুদ্রের লেভেল থেকে এক্স গভীরতায় তুমি একটা শব্দ প্রেরক যন্ত্র নিলে। এই শব্দ, হ্যাঁ, শব্দ প্রেরক একটা যন্ত্র রাখলে, আর বি তে রাখলে একটা শব্দ গ্রাহক যন্ত্র। এবার এ যন্ত্র থেকে শব্দ উৎপন্ন করা হলো। এবার উৎপন্ন শব্দের একটা অংশ এ এন বি পথে যাচ্ছে, বি বিন্দুতে গ্রাহক বি বিন্দুতে পৌঁছায়, গ্রাহক যন্ত্রে পৌঁছলো। আর আরেকটা অংশ কি হচ্ছে? শব্দের একটা অংশ এসি পথে আপতিত হয়ে এই সি বিন্দুতে আপতিত হলো, হয়ে সি বিন্দু থেকে সিবি পথে প্রতিফলিত হয়ে গ্রাহক যন্ত্রে পৌঁছলো। তাহলে সি এ বিন্দুতে উৎপন্ন শব্দ এবং প্রতিফলনের ফলে বি বিন্দুতে শব্দ পৌঁছানোর মধ্যে একটা সময়ের ব্যবধান আছে। তুমি এখানে শব্দটা করলে সঙ্গে সঙ্গে তো সেটা বিতে যাবে না, আর প্রতিফলিত হয়ে পৌঁছতে তো একটা সময় লাগবে। সেই সময়টা মনে করো টি, টি সেকেন্ড। আচ্ছা, তাহলে এই টি সেকেন্ডটা তুমি একটা যন্ত্রের সাহায্যে মাপতে পারলে যে কখন এই বি
মানে আওয়াজটা শুনতে পাবে। কথাটা কি বুঝতে পারছো যে যে কোনো একটা আওয়াজ, তোমার মেঘ গর্জনের আওয়াজ হোক, যে আওয়াজটা যখন হচ্ছে তুমি কিন্তু শুনতে পাচ্ছ না, সেটা কিছুটা পথ অতিক্রম করে আসছে তবে তুমি শুনছো, সবকিছু তাই। বিদ্যুৎ চমকাচ্ছে, যে আলোটা দেখা যাচ্ছে সেই আলোটা কিন্তু কিছুক্ষণ পরে এসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ব্যাপারগুলো, হুম, তাহলে তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে এই ব্যাপারগুলো একই ব্যাপার, যে এখানটা কি হচ্ছে যে এখানটা আর শব্দটা আপতিত হলো সি বিন্দুতে আপতিত হয়ে আবার সিবি পথে প্রতিফলিত হলো। তাহলে তার একটু অল্প সময় পরে, সেটা মনে করো টি সেকেন্ড সময় পরে। আচ্ছা, এবার এখানে আমি গভীরতা x লিখেছি, মানে গভীরতা x এ গিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়েছে। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার দেখো, এবার সমুদ্রের জলে শব্দের বেগ ধরা যাক v। এই যে জলে শব্দের বেগ ধরো v মিটার পার সেকেন্ড। এবার এইটাকে আমি ধরেছি ab, এই ডিসটেন্সটাকে আমি ধরেছি l। এবার আমাকে হাইট বার করতে হবে, এই cn হাইটটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার এইটা কি n, অর্থাৎ এখানে যে অভিলম্বটা টানা হয়েছে, এই cn যে অভিলম্বটা টানা হয়েছে, এই এবার n টা কত, n টা হচ্ছে ab এর হাফ, ab এর হাফ মানে l/2। এবার a থেকে b তে যেতে আমার t সেকেন্ড সময় লাগছে, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে v মিটার। আমি বলেছি যে জলে শব্দের বেগ হচ্ছে v মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে v মিটার, তাহলে t সেকেন্ডে যায় v * t মিটার। কথাটা বুঝতে পারলে যে t সেকেন্ডে যায় v * t মিটার, তার মানে এই v * t মিটার মানে কতটা দূরত্ব, এই AC আর CB, কেননা সাউন্ডকে এই AC এবং CB এতটা দূরত্ব অতিক্রম করেই B বিন্দুতে আসতে হয়েছে। তাহলে AC + CB হচ্ছে VT, তাহলে AC = CB, তাই তো? AC = CB হলে তাহলে VT/2। আচ্ছা, তাহলে আমাকে বার করতে হবে কি h, NC বার করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝতেই পারছো। হ্যাঁ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ AC² = AN² + CN²। দেখো AN² + CN² = AC², এটা হচ্ছে অতিভুজ এই সমকোণী। এই ANC, এই সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে অতিভুজটা, এই AC² = AN² + CN²। এবার n আমি আলাদাভাবে বার করেছি l/2, l/2 এর স্কয়ার, এবং CN² মানে হচ্ছে h, তাহলে এটা h² VT/2। এবার আমাকে বার করতে হবে h, তাহলে h² VT/2 -l/2 করে আমি h টা বার করেছি, h² 1/4 এইটা। তাহলে আমার এইভাবে h দূরত্বটা আমি বার করলাম। এবার h দূরত্বটা তো শুধু বার করলে হবে না, তার সঙ্গে আমাকে x টা জুড়তে হবে। তাহলে সমুদ্রের গভীরতাটা কত, যদি আমি ধরি d, অর্থাৎ টোটাল হাইটটা d, তাহলে সেটা হচ্ছে x + h। x টা তো আমার ক্যালকুলেটেড, আর এটাকেও আমি ক্যালকুলেশন করতে পারলাম, করে আমার এটা বেরোবে। এবার পরেরটা কি দিয়েছে, এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। আচ্ছা, এইটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের আপলোড করছি।